হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে পড়বো আমরা বৃক্কের গঠনগত একক নেফ্রন। গঠনগত একক হলো কি নেফ্রন। এটা হলো নেফ্রনের একটা চিত্র, দেখো, এবং এর স্ট্রাকচারটা আজকে আমরা দেখব। তো বৃক্ক হলো আমাদের দুটো বৃক্ক আছে। ডান বৃক্কটা একটু নিচে থাকে, বাম বৃক্কটা ওপরে থাকে। ডান বৃক্ক কোথায় থাকে? যেহেতু এর ওপরে লিভার থাকে, তাই ডান বৃক্কটা একটু নিচে থাকে। তো এই বৃক্কই গঠিত হয় কি প্রায় একটা বৃক্ক 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ নেফ্রন দিয়ে তৈরি হয়। বৃক্কের দেখো লম্বচ্ছেদ করা হয়েছে, এখানে দুটো অংশ দেখা যাচ্ছে। একটা বাইরের অংশ যেখানে কিছু নেই, এটাকে কর্টেক্স অঞ্চল বলে, আর ভিতরে এটাকে কি বলা হয়? মেডালা অঞ্চল। মেডালা অঞ্চলে কি আছে? বৃক্কীয় পিরামিড। আর এগুলো কিন্তু কর্টেক্স কালাম, এগুলো কি কর্টেক্স কালাম। তো এখানেই কিন্তু নেফ্রনগুলো কর্টেক্স অঞ্চলেই থাকে। 85% নেফ্রন কর্টেক্স অঞ্চলে থাকে, আর 15% নেফ্রন কোথায় থাকে? জাক্সটা মেডুলারি নেফ্রন, অর্থাৎ এই মেডালা অঞ্চলের কাছে থাকবে। ওকে, আর নেফ্রনে দেখো এখান দিয়ে এই যে ধমনীটা ঢুকেছে, বৃক্কীয় ধমনী, আর এখান দিয়ে কি হয়? শিরা হয়ে বার হয়ে যায়। ধমনী দিয়ে হার্ট থেকে রক্ত আসবে, রেনাল আর্টারি, যেটা আবার শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এখানে ঢুকে যাবে সব কটা পিরামিডে, রক্ত চলে যাবে সব নেফ্রনে। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার শিরা দিয়ে কী হবে? বার হয়ে যাবে। রেচন পদার্থগুলো কিন্তু সব ছেঁকে বেরিয়ে শুধু কার্বন ডাইঅক্সাইড নিয়ে রক্তটা কী হবে? বাইরে বেরিয়ে যাবে শিরা দিয়ে, বৃক্কীয় শিরা দিয়ে। ওকে, তো আজকে আমরা নেফ্রনের গঠন পড়বো। নেফ্রন কাকে বলে? দেখো, নেফ্রন হলো বৃক্কের গঠনগত কার্যগত এককে নেফ্রন বলে। গঠনগত কেন না? প্রায় বললাম একটা বৃক্ক 1 মিলিয়ন নেফ্রন দিয়ে গঠিত, তাই গঠনগত। এবং কার্যগত কেন না? নেফ্রনেই কি হয়? মেইন যে কাজটা বৃক্কের মূত্র তৈরি, সেটা নেফ্রনেই সম্পন্ন হয়, তাই নেফ্রনকে বলা হয় কার্যগত একক বৃক্কের। নেফ্রনের 3টি অংশ, একটা ম্যালপিজিয়ান কণিকা, ম্যালপিজিয়ান নালিকা আর সংগ্রাহী নালিকা। অ্যাকচুয়ালি সংগ্রাহী নালিকাটা নেফ্রনের অংশ নয়, এটা হচ্ছে দেখো কেন সেটা বুঝতে পারবে। দুটো অংশ, ম্যালপিজিয়ান কণিকা আর ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান কণিকা হচ্ছে নেফ্রনের প্রথম অংশটা। দেখো এই কাপ দেখে মনে হচ্ছে কাপের মধ্যে চাউমিন আছে। এই কাপ আর চাউমিন এই দুটো মিলে কি হয়? ম্যালপিজিয়ান কণিকা। এই পুরোটা হচ্ছে কি ম্যালপিজিয়ান, এই পর্যন্ত কণিকা। ম্যালপিজিয়ান কণিকা দুটো অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা বোম্যান ক্যাপসুল। গ্লোমেরুলাস কোনটা? এই যে ধমনী আমি বলেছিলাম বৃক্কে যে ধমনী ঢুকছে, দেখো এই ধমনীটাই কিন্তু সব কটা নেফ্রনে গিয়ে এরকম নেফ্রনের মধ্যে প্রবেশ করে সেখানে আবার জাল সৃষ্টি করে। এই যেটা ঢুকছে ধমনী নেফ্রনের মধ্যে, বোম্যান ক্যাপসুলের মধ্যে, এটাকে বলা হয় অন্তর্মুখী ধমনী। তারপর জালক সৃষ্টি করছে, যে রক্তবাহের জাল তৈরি করছে গ্লোমেরুলাস এই বোম্যান ক্যাপসুলের মধ্যে, এই জালটাকে বলা হয় গ্লোমেরুলাস। আর এটা আবার একটা ধমনী হয়ে আবার বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে বহির্মুখী ধমনী। তো এই জাল সৃষ্টি করার পর সাধারণত শিরা তৈরি হয়, তোমরা জানো ধমনী শিরাতে শেষ হয়, ধমনী জালকে শেষ হয়, আবার শিরা জালক থেকে সৃষ্টি হয়। কিন্তু এখানে জালক করেছে, বাট যেটা বেরিয়েছে আবার সেটা কিন্তু ধমনী, এটাকে বলা হয় বহির্মুখী ধমনী। আর টোটাল এই গ্লোমেরুলাসটা কোথায় আছে? যে ক্যাপসুল দ্বারা একটা আবরণ দিয়ে ঢাকা আছে, এই ক্যাপসুলকে বলা হয় কি? বোম্যান ক্যাপসুল। আর এই যে জায়গাটা স্পেসটা দেখছো, এই স্পেস কিন্তু বোম্যান স্পেস। এখান থেকে ছেঁকে পদার্থগুলো এই স্পেসে স্টোর হয়, তারপর এখান দিয়ে সেটা বেরিয়ে আসে এই টিউব দিয়ে। ওকে, এই হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে কি? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা কোথায়? বোম্যান ক্যাপসুলের পর থেকে শুরু হয়, আর এই সংগ্রাহী নালীর আগে অবধি যে টিউব আকৃতির নালীটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় সংগ্রাহী এই বৃক্কীয় নালিকা বা ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার 3টে অংশ, একটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ, আর দূরবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী সংবর্ত নালিকাটা শুরু হয় কোথা থেকে? ঠিক বোম্যান ক্যাপসুলের পর থেকে, আর কোথায় গিয়ে শেষ হয়? হেনলির লুপের আগে অবধি। সংবর্ত কেন বলা হয় না? সংবর্ত মানে প্রচণ্ড পেঁচালো এটা, আর এটা অনেকটাই দীর্ঘ, এটাকে বলে নিকটবর্ত সংবর্ত নালিকা। নেক্সট হেনলির লুপ, এর পরেই শুরু হয়েছে। এটা একটা লুপ আকৃতির, আর ইউ আকৃতির লুপ, আর এর বাহুটা দেখো অনেকটা সরু সোজা,
এখানে কোনো প্যাঁচ নেই, কিন্তু সরু এবং সোজা। এর একটা নিম্নগামী বাহু, একটা ঊর্ধ্বগামী বাহু আছে। নিম্নগামী বাহুটা একটু থিন হয়, ঊর্ধ্বগামী বাহুটা একটু ঠিক হয়। ওকে, তারপরেই শুরু হচ্ছে কি দূরবর্তী সংবর্ত নালিকা। এখান থেকে দূরবর্তী সংবর্ত নালিকাটা নিকটবর্তী সংবর্ত নালিকার থেকে একটু প্যাঁচালো কম হয় এবং লম্বা কম হয়। এটা গিয়ে কিন্তু এই যে বহির্মুখী ধমনী, অন্তর্মুখী ধমনী এইখানে দিয়েই পাস হয় এটা। তো এটা ডিরেক্ট গিয়ে ঠেকে কোথায়, শেষ হয়েছে কোথায়, সংগ্রাহী নালিকাতে। ওকে, নেক্সট আসছে কি সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা মানে এটা সংগ্রহ করে, এখান থেকে যা পদার্থগুলো আসে সব কোথায় এসে কালেক্ট হয়, এখানে কালেক্ট হয়, এই জন্য এটাকে সংগ্রাহী নালী বলে। এবার সংগ্রাহী নালী একটা নেফ্রনের কিন্তু একটা সংগ্রাহী নালিকা নয়। একটা সংগ্রাহী নালীতে অসংখ্য দেখো নেফ্রন আছে, এইগুলোও নেফ্রন যুক্ত হয়েছে এখানে। সেই কারণে নেফ্রনের অংশ এটাকে বলা যাবে না, নেফ্রনের দুটো। আর দেখো এই যে সংগ্রাহী নালী, এই সংগ্রাহী নালীগুলোই কিন্তু কোথায় আছে, এই বৃক্কীয় পিরামিডের মধ্যে আছে। বৃক্কীয় পিরামিডের মধ্যে দেখো এই যে দাড়িগুলো দেখতে পাচ্ছ, বৃক্কীয় পিরামিডের মধ্যে এই যে কালাম লাইনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্যাপিলারি ডাক্ট। অনেকগুলো সংগ্রাহী নালী, মানে প্রায় 15 থেকে 20টা সংগ্রাহী নালী নিয়ে একটা প্যাপিলারি ডাক্ট তৈরি হয়। তাহলে প্যাপিলারি ডাক্ট থাকে প্রায় 8 থেকে 12টা, তাহলে বুঝতে পারছো। আর এই এক পিরামিড থাকে 10 থেকে 12টা, এক একটা বৃক্কে পিরামিড থাকে। তার মানে কি পরিমাণ নেফ্রন, 10 লক্ষ নেফ্রন ধরাতে হবে। তো তাহলে নেফ্রন একটা প্যাপিলারি ডাক্টে থাকে 10 থেকে 15টা করে সংগ্রাহী নালী। আবার দেখো সংগ্রাহী নালী প্যাপিলারি ডাক্ট থাকে কটা, 8 থেকে 10টা। আর সংগ্রাহী নালীতে আবার থাকে কতগুলো করে নেফ্রন থাকে এক একটা, এইগুলো সব নেফ্রন এক একটা। তাহলে এই সংগ্রাহী নালী যত মূত্রগুলো তৈরি হয় সব কিন্তু এই সংগ্রাহী নালী বা প্যাপিলারি ডাক্ট দিয়ে বৃক্কীয় প্যাপিলাতে আসে। লাস্ট অংশটা হচ্ছে বৃক্কীয় প্যাপিলা, এখান দিয়ে মাইনর ক্যালিক্স, তারপর মেজর ক্যালিক্স, তারপর পেলভিস, তারপর গোবিনী হয়ে কোথায় মূত্রথলিতে গিয়ে জমা হয়। 300 ml মূত্র জমা হলে তারপর সেটা সেন্স হয়, 1.5টার বেশি সংকুচিত হয়, মূত্র দেহ থেকে নির্গত হয়। এই হলো টোটাল প্রসেসটা। তো তোমরা এগুলো লিখে নেবে কি কি অংশ, এইটা অংশগুলো এটা লিখে দিয়েছি আমি, দেখো।